হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কে আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন না? এ জাফর খান, বি নুসরত খান, সি আইনুল মুলতানি, ডি মুনিম খান। মুনিম খান ছিলেন না। তার পরবর্তী কোশ্চেনটা হলো, দেওয়ানি মুস্তাখরাজ বা রাজস্ব বকেয়া দপ্তর স্থাপন করেন রাজিয়া, আলাউদ্দিন খলজি, বলবান, কুতুবউদ্দিন আইবক। তা আলাউদ্দিন খলজি রাজস্ব বকেয়া আদায়কারী স্থাপন করেন। আলাউদ্দিন খলজি তার তার বাজার দর নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কার অংশ হিসাবে এই বিভাগটি চালু করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন, আলম শাহ, ইলতুৎমিশ, বলবন, নাসিরুদ্দিন মামুদ। তা ইলতুৎমিশ দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন। তিনি খালিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন এবং সুলতানি আমলের প্রধান মুদ্রা রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেন। ইলতুৎমিশই প্রথম সুলতান যিনি 165 থেকে 175 গ্রামের রৌপ্য টঙ্কা ও তামার জিতালু চালু করেছিলেন। কুতুবউদ্দিনের আইবকের পর দিল্লিকে প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী হিসেবে মজুত করে রাখা হয়। তিনি 1211 থেকে 1236 পর্যন্ত দাস বংশের তৃতীয় সুলতান হিসাবে শাসন করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে, মোহাম্মদ ঘড়ি তার অধিকৃত অঞ্চল যে বিশ্বস্ত সেনাপতির হাতে তুলে দিয়েছিলেন, তিনি কে ছিলেন? ইব্রাহিম লোদি, ইলতুৎমিশ, মালিক কাফুর, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক এর কাছে তুলে দিয়েছে। মোহাম্মদ ঘড়ি তার অধিকৃত অঞ্চল যে বিশ্বস্ত সেনাপতির হাতে তুলে দিয়েছেন, তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। আর মোহাম্মদ ঘড়ির প্রকৃত বা পূর্ণ নাম হলো মুইজ মুইজ আদ্দিন মোহাম্মদ বিন সাম। মোহাম্মদ ঘড়ির সময়কাল ছিল 1149 থেকে 1206 খ্রিস্টাব্দ। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছেন, নাসির উদ্দিন চিরাক কে ছিলেন? সুফি সন্ত, খলজি বংশের সুলতান, গিয়াসুদ্দিন বলবানের মন্ত্রী, আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ। তা সুফি সন্ত। নাসিরুদ্দিন চিরাক ছিলেন সুফি সন্ত। 14 শতকের একজন মরমী কবি এবং চিশতী ধারার একজন সুফি সাধক ছিলেন। তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ও উত্তরসূরি ছিলেন। তিনি দিল্লির চিশতী আদেশের শেষ গুরুত্বপূর্ণ সুফি হিসেবে বিবেচিত হন।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তার রেশনিং ব্যবস্থা প্রথম স্থাপন করেন আলাউদ্দিন খিলজি। প্রথম রেশন ব্যবস্থা, এই রেশন যে আমরা নিই সেই রেশন ব্যবস্থা প্রথম হলো, এই ব্যবস্থাটাকে আনে আলাউদ্দিন খিলজি। আর আলাউদ্দিন খিলজি সময়কাল ছিল 1296 থেকে 1316। 1296 থেকে 1316। 1316 দিল্লি সালতানাতের খলজি বংশের সুলতান আলাউদ্দিন খিলজি শাসনকাল 1296 থেকে 1316 ভারতে প্রথম বাজার দর নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা, যাকে আমরা রেশনিং ব্যবস্থা চালু করেন বলি, চালু করেন। তার বিশাল সেনাবাহিনী ও সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্দিষ্ট করতে এবং অভাবের সময় শস্য সরবরাহের জন্য এই ব্যবস্থা প্রবর্তন করা হয়। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কিতাবুল রাহেলা রচনা কে করেন? ইবন বতুতা, কি অল বেরুনি, হাসান নিজামি, আবুল ফজল। তা ইবন বতুতা কিতাবুল রাহেলা রচনা করেন। ইবন বতুতা বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে তুলে ধরেছেন। আর ইনি এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিল। তুগলকে এসেছিল ইবন বতুতা। আর ইবন বতুতা কোথাকার লোক ছিল? মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ও পর্যটক ছিল, মরক্কোর। আর কিতাবুল রাওলা ছিল এটি 14 শতকের ইসলামিক বিশ্ব ও ভারতের সমাজ ও সংস্কৃতির উপর একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কাহিনী, যা মূলত কি ভাষায় লেখা? আর আরবি ভাষায় লেখা। তাহলে এখান দিয়ে আমরা আরেকটা ইয়ে পেয়ে গেলাম, যেটা এটি আরবি ভাষায় লেখা। আরবি, আরবি ভাষায় লেখা এটি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসুদ্দিন বলবল, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, আর মোহাম্মদ বিন তুগলক। তাহলে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসুদ্দিন তুগলক। দিল্লির সালতানাত গিয়াসুদ্দিন বলবন চহলগামী বা তুর্কান ই চাহলগানি 40 চক্র অভিজাতদের ক্ষমতা খর্ব ও ধ্বংস করেছিলেন। তিনি নিজে এই দলের সদস্য ছিলেন এবং পরে সুলতান হয়ে 1266 খ্রিস্টাব্দে তিনি তাদের প্রভাব প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে কঠোর হস্তে দমন করেন। 1266 খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণের পর এই অভিজাতদের ক্ষমতা কুক্ষিগত করার ভয়ে তাদের দমন করতে কঠোর রক্ত লোহনীতি গ্রহণ করেন। আর এই সংগঠন এটি ইলতুৎমিশ, আর এই যে যদি বলে চাহলগানি অভিজাত, এটি এটি ইলতুৎমিশ কর্তৃক প্রতিষ্ঠিত 40 জন তুর্কি অভিজাতের একটি শক্তিশালী গোষ্ঠী ছিল, যারা সুলতানের ওপর প্রভাব বিস্তার করতো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি বলে চাহলগামি, এটা কারা কে করেছিল? তাহলে বলবে ইলতুৎমিশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিল যে অন্য নামে, ইকতাদাররা আরেকটা নামে পরিচিত ছিল, সেটি মালিক, মুকুতি, মামলাদার, সুনহি। আর এটা মুক্তি বলে পরিচিত, মুক্তি। ইকতাদাররা আরেকটা মুক্তি, ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিল মুক্তি বলে, মুক্তি বা ওয়ালি। মুক্তি ছিল, এটি ছিল ইকতাদের অন্যতম প্রধান পরিচয়। আর ওয়ালি প্রদেশ বা ইকতা শাসনের ক্ষেত্রে তাদের এই নামেও ডাকা হতো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মধ্যযুগে জিতল বলতে কি বোঝো? ওজন, খাদ্য, খেলা, মুদ্রা। তার মধ্যযুগে জিতল বলতে আমরা বুঝি মুদ্রা। আর এটি জিতলটা ছিল মূলত তামার মুদ্রা, তামার মুদ্রা।
আর তখনকার দিনে মনে করো তো 50টি জিতল জিতল সাধারণত একটি রূপার টাকার সমান বলে ধরা হতো। এই সময় যদিও সুলতান ও সময়ের সাথে এই মানের পরিবর্তন হয়। দিল্লি ম- দিল্লি সুলতানির ইতিহাসে মুদ্রা ব্যবস্থায় জিতল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাওয়া যাক। বলেছে মালিক কাফুর কার সেনাপতি ছিল? মালিক কাফুর সেনাপতি ছিল আলাউদ্দিন খলজি, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক। তা তা বলা যেতে পারে আলাউদ্দিন খিলজির সাথে সেনাপতি ছিল। মালিক কাফুর দিল্লি সালতানাতের খিলজি বংশের শাসক আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি ছিলেন। তিনি একজন নৃপোষক দাস ছিলেন, যিনি আলাউদ্দিন খলজির অত্যন্ত বিশ্বস্ত সেনাপতির পদে উন্নীত হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতে সফল অভিযান পরিচালনার জন্য পরিচিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দিল্লির কোন সুলতান শাসনকালে চাহুলগানি বা চল্লিশার উদ্ভব হয়? তাহলে একটু আগে এটা বলে দিয়েছিলাম, বলবন, রাজিয়া, ইলতুৎমিশ না আলাউদ্দিন খিলজি? ইলতুৎমিশের রাজত্বকালে চাহুলগানি। ইলতুৎমিশের রাজত্বকালে। আর ইলতুৎমিশ 1211 থেকে 1236। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? খিজির খা, নাসিরুদ্দিন মামুদ শাহ, আলাউদ্দিন আলম শাহ আর ফিরোজ শাহ তুগলক। তাহলে নাসিরুদ্দিন মামুদ শাহ, মামুদ শাহ তিনি তৈমুর সময় ভারত আক্রমণের সময় তিনি দিল্লির সুলতান ছিলেন। আর এটি ঘটেছিল, ভারত আক্রমণ ঘটেছিল 1398 খ্রিস্টাব্দে। 1398 খ্রিস্টাব্দের সময় দিল্লি সুলতান তুগলক বংশের শেষ শাসক, তিনি ছিলেন তুগলক বংশের শেষ শাসক তুগলক বংশ, তুগলক বংশ। তুগলক বংশের শেষ শাসক ছিলেন নাসিরুদ্দিন মামুদ শাহ। নাসিরুদ্দিন মামুদ শাহ। নাসিরুদ্দিন মামুদ শাহ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে আলাউদ্দিন খলজির সেনাপতিদের কে সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত? মালিক কাফুর, গাজী মালিক, জাফর খান কেউই নন। তা জাফর খান আলাউদ্দিন খলজির সেনাপতি, সেই যুগের রুস্তম বা শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত ছিল। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ক্ষমতা সুদৃঢ় করার পর বলবন প্রধান যে উপাধিটি গ্রহণ করেন সেটি ছিল দিনী ইলাহি, জিলি ইলাহি, টটি হিন্দ, কাজারি হিন্দ। তা ক্ষমতা সুদৃঢ় করবার পর বলবন প্রধান যে উপাধিটি নিয়েছিল সেটা জিল ই ইলাহি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজত্ব করেছিলেন? গুপ্ত, খলজি, মুঘল, সৈয়দ। তা পর সৈয়দ বংশের পর তুগলক বংশ ভারতের রাজত্ব করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে বাবরকে
ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, দৌলত খা লোদি আর শের খা। তাহলে দৌলত খা লোদি বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বর্তমানে দৌলতাবাদ, যেখানে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, সেটি অবস্থিত মহীশূর, ঔরঙ্গাবাদ, ভোপাল, নিজামবাদ। তার ঔরঙ্গাবাদে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদে, যা বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদে জেলার কাছে অবস্থিত। এটি পূর্বে দেবগিরি নামে পরিচিত ছিলেন। তিনি 1327 খ্রিস্টাব্দে 1327 খ্রিস্টাব্দে সুলতান এর নাম পরিবর্তন করে দৌলতাবাদ রেখেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক সুলতান রাজিয়া, যে সুলতানের কন্যা ছিলেন? মোহাম্মদ ঘড়ি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি। তাহলে ইলতুৎমিশের কন্যা ছিল সুলতান রাজিয়া। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক ছিলেন, প্রথম এবং শেষ শাসক ছিলেন, মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। ইলতুৎমিশের মেয়ে ছিল হলো সুলতান রাজিয়া। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতানা বলে ডাকা হয় তাকে, ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। 1236 থেকে 1240 অব্দি দিল্লি শাসন করেন এবং দাস বংশের সুলতান হিসাবে পরিচিত ছিলেন তিনি, 1236 থেকে 1240 হিসাবে। তিনি প্রথম এবং শেষ মহিলা শাসক ছিলেন, যে দিল্লির সিংহাসনে বসা প্রথম শাসক ছিলেন, মহিলা শাসক ছিলেন। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ নির্মাণ করেছিলেন রানা প্রতাপ, রানা কুম্ভ, রানা সঙ্গ, বাপ্পা রাভাল। তার রানা কুম্ভ চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ নির্মাণ করেছিলেন। চিত্রের কীর্তিস্তম্ভ বা বিজয় স্তম্ভ বলে ডাকা হয় মেওয়ারের রাজপুত রানা কুম্ভ নির্মাণ করেছেন। তিনি 1448 খ্রিস্টাব্দে মালওয়া ও গুজরাটের সুলতানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে তার বিজয় স্মরণের রাজস্বের চিতরগড়ের দুর্গে এই 9 তলা বিশিষ্ট স্তম্ভটি স্থাপন করেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।